বা ডিওডোরেন্টের ব্যবহারের কারণে কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে? ব্রেস্টের সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, তার জন্য ক্যান্সার হচ্ছে। ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে, একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং এটা এনভায়রনমেন্টাল চেঞ্জেসের জন্য। প্রাথমিক লক্ষণ কি কি যেটা আমরা ইজিলি মিস করে থাকতে পারি? ইয়াং মেয়েরা এবং পুরুষরাও কি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে? সেই সেলসগুলো যখন একটা অ্যাবনর্মালি ভাবে যখন গ্রো করতে শুরু করে, তো তখন ওইখান থেকে একটা টিউমার হিসেবে পরিণত হয় এবং সেখান থেকে একটা ব্রেস্ট ক্যান্সার আলটিমেটলি ডিজিজটা শুরু হয়। স্বাগতম দ্য হেলথ কনভো পডকাস্টে, যেখানে আমরা বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি শেয়ার করি, সচেতনতা বৃদ্ধি করি এবং সঠিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দিয়ে আপনাদের ক্ষমতায়িত করি। ভারতে দিন দিন ব্রেস্ট ক্যান্সার বেড়ে চলেছে এবং চিন্তার বিষয় এই যে তরুণীদের মধ্যেও এই রোগের হার দেখা যাচ্ছে। কিন্তু এমনটা এখন কেন হচ্ছে? এটা কি আমাদের লাইফস্টাইলের পরিবর্তনের কারণে, অথবা পরিবেশগত পরিবর্তনের কারণে, নাকি এখন সিম্পলি আর্লি ডিটেকশন করা পসিবল হচ্ছে সেই কারণে? আজকের পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো। বিশেষজ্ঞদের মতামত, বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিটি মহিলার কি জানা উচিত যাতে তারা আর্লি ডিটেকশন করতে পারে এবং তাদের ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারে। আমাদের সাথেই থাকুন, আমরা সত্য তুলে ধরব, ভুল ধারণা দূর করব এবং কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারি তা নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে রয়েছেন ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কলকাতার খ্যাতনামা মেডিকেল অঙ্কোলজিস্ট, প্র্যাকটিসিং ওভার 15 ইয়ার্স। বর্তমানে তিনি অ্যাপোলো ক্যান্সার সেন্টার কলকাতাতে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন এবং তিনি পেশেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের একজন স্ট্রং অ্যাডভোকেট, যাতে পেশেন্টরা উচ্চমানের ক্যান্সার চিকিৎসার অ্যাক্সেস ইজিলি পেতে পারে। নমস্কার, থ্যাংক ইউ ফর দ্য কাইন্ড ওয়ার্ডস। হ্যালো স্যার, তো আপনাকে যদি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে যে কোনো কাউকে এক বাক্যে বোঝাতে হয় যার কোনো আইডিয়া একদমই নেই, তাহলে আপনি কিভাবে তাকে বোঝাবেন? ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এক ধরনের ক্যান্সার যেটা নর্মাল যে ব্রেস্ট সেলস আছে সেখান থেকে তার উৎস হচ্ছে। নর্মাল সেলসে যখন একটা অ্যাবনর্মালি ভাবে যখন গ্রো করতে শুরু করে, তখন এটা টিউমারে পরিণত হয় এবং সেটাকেই আমরা বলি ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার আমাদের শরীরে কিভাবে গ্রো করে? ব্রেস্ট ক্যান্সার অ্যাকচুয়ালি আমাদের ব্রেস্টে দু ধরনের জায়গা আছে, একটা হচ্ছে গ্ল্যান্ডস বলা হয় এবং একটা হচ্ছে ডাক্ট। এবার সেখানে দু ধরনের সেলস থাকে। সেই সেলসগুলো যখন একটা অ্যাবনর্মালি ভাবে যখন গ্রো করতে শুরু করে, তো তখন ওইখান থেকে একটা টিউমার হিসেবে পরিণত হয় এবং সেখান থেকে একটা ব্রেস্ট ক্যান্সার আলটিমেটলি ডিজিজটা শুরু হয়। তো ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ কি কি যেটা আমরা ইজিলি মিস করে থাকতে পারি? ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হচ্ছে একটা লাম্প। এই লাম্পটা হচ্ছে পেনলেস, যার কোনো ব্যথা নেই। কারণ যদি ব্যথা হতো তো মানুষ অনেক সচেতন হয়ে যেত, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটা লাম্প হচ্ছে যার কোনো ব্যথা নেই এবং সেটা মানুষ পেশেন্টরা ভাবে যে এটা একটা নর্মাল জিনিস, উইথ টাইম এটা গ্র্যাজুয়ালি কমে যাবে। কিন্তু এটাই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের সবচেয়ে একটা প্রাথমিক সিমটমস, হচ্ছে যে এটা পেনলেস লাম্প, মানে একটা লাম্প, একটা ফোলা, যাতে কোনো ব্যথা নেই, কিচ্ছু নেই। সেখান থেকেই কিন্তু ক্যান্সারের উৎস শুরু হয়। তো ব্রেস্ট ক্যান্সার কি সবসময় একটা লাম্প হিসেবেই দেখা যায় নাকি অন্য কোনো সিমটমও থাকতে পারে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট যে ব্রেস্ট ক্যান্সার যে সবসময় যেটা লাম্প হিসেবে প্রেজেন্ট করবে তা না, তারও অনেক কিছু ভাবে প্রেজেন্ট করতে পারে। মানে একটা সিম্পল জিনিস হচ্ছে ব্রেস্টের এসিমেট্রি, মানে কোনো একটা ব্রেস্ট ধরুন একটা ওপরে চলে গেছে, বা বা ব্রেস্টের উপরে যে স্কিন রয়েছে সেই স্কিনের মধ্যে কোনো স্কিন চেঞ্জেস, মানে চামড়ায় পরিবর্তন। অনেকটাকে সেই চামড়ার পরিবর্তনকে আমরা বলি কমলা লেবুর খোসা যেমনি একটা জায়গায় কুচকানো থাকে, ঠিক তেমনি ভাবে একটা কুচকানো ভাবে রয়েছে। বা আমাদের যে ব্রেস্টের যে নিপিল থাকে, সেই নিপিল হয়তো ভেতরে চলে গেছে বা সেই নিপিল হয়তো বেঁকে গেছে। এগুলো একটা কিন্তু সিমটমস হতে পারে যেটা ব্রেস্ট ক্যান্সার। এবং অনেক সময় দেখা যেতে পারে যে ব্রেস্ট নর্মাল কিন্তু বগলে বা অ্যাক্সিলাতে একটা ফোলা শুরু হয়েছে, সেটাও কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের
সিমটমস হতে পারে। ব্রেস্ট ক্যান্সার কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং কি কি কারণে এটা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে? যেমনি আমাদের হাতের 5টা আঙ্গুল যেমনি সমান না, তেমনি 5টা ব্রেস্ট ক্যান্সারও সমান না। কিছু ব্রেস্ট ক্যান্সার খুব স্লো গ্রোয়িং হতে পারে, সেগুলো আমরা বায়োপসির মাধ্যমে বলতে পারি। যে ধরুন একটা হরমোন রিসেপ্টর এক্সপ্রেশন যদি থাকে, তো সেগুলোকে বলা হয় স্লো গ্রোয়িং ব্রেস্ট ক্যান্সার। কিন্তু ধরুন এই হরমোন এক্সপ্রেশন নেই, তো সেগুলোকে বলা হয় আইদার HER2 পজিটিভ বা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারগুলো খুব অ্যাগ্রেসিভ এবং এগুলো তাড়াতাড়ি স্প্রেড করে। এবং সেকেন্ড কোশ্চেন, যে ব্রেস্ট ক্যান্সার কিভাবে স্প্রেড হয়। ব্রেস্ট ক্যান্সার আমাদের যখন কারো ব্রেস্টে যখন টিউমারটা হয়, সেখান থেকে প্রথমে লিম্ফ নোডে যায় বা গ্ল্যান্ডে যায়। তো সেখানে গিয়ে আগে প্রথমে ব্রেস্ট ক্যান্সার ওখানে ডিপোজিট স্প্রেড হতে পারে, এবং পরবর্তীকালে যদি আমরা ট্রিটমেন্ট যদি করি, তো তখন রক্ত সঞ্চারণের রাস্তায় বা ব্লাড স্ট্রিমে যেতে পারে, এবং সেখানে রোগটা তখন মেটাস্টাসাইজ করে, এবং সেই সময়কে আমরা বলি স্টেজ 4 ব্রেস্ট ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার আজকাল এত বেশি কেন হচ্ছে? এটা কি হেরিডিটারি কোনো রিজনের জন্য, নাকি লাইফস্টাইলের চেঞ্জেসের কারণে, অথবা পরিবেশগত কোনো পরিবর্তনের কারণে হচ্ছে? মেনলি ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে, একটা হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং একটা এনভায়রনমেন্টাল চেঞ্জেসের জন্য। কারণ আজকের দিনে মহিলারা মানে নর্মাল লাইফ, যেমনি মানে একটা লেট প্রেগনেন্সি বা অ্যাভয়েডেন্স অফ প্রেগনেন্সি করছে, বা কেউ ধরুন কারোর বাচ্চা হয়েছে তাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, তো এগুলো একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস ফর ব্রেস্ট ক্যান্সার। তারপর আরেকটা ইম্পর্টেন্ট রিস্ক হচ্ছে যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যদি কেউ অনেক দিন ধরে যদি বেশি দিন ধরে যদি নিয়ে থাকে, তো সেখানেও একটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক হয়। এবার হচ্ছে আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল, সেখানে ওরকম না, মানে একটা দেখা গেছে যে ধরুন আমরা বেশি যদি জাঙ্ক ফুড যদি খাই, তো সেখানে আমাদের একটা ওবেস বা মোটা হওয়ার একটা প্রবণতা থাকে। তো দেখা গেছে যে ওবেসিটি অ্যাসোসিয়েটেড উইথ ব্রেস্ট ক্যান্সার, মানে বেশি মোটা হলে বেশি ব্রেস্ট ক্যান্সারের একটা রিস্ক থাকে। বংশানুগত রিস্ক ফ্যাক্টর আগেও ছিল, এখনো আছে। দেখা গেছে যে 100 জন ব্রেস্ট ক্যান্সারের মধ্যে 5 to 10% অফ ব্রেস্ট ক্যান্সার আর বংশানুগত বা হেরিডিটারি। তো মেইনলি লাইফস্টাইল এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের জন্যই ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স আজকের দিনে বেড়েছে। ব্রেস্ট ক্যান্সারের রিস্ক এবং প্রিভেনশন কি, সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। তো কারা সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন? অ্যাকচুয়ালি যে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের একটা ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওকে। তো দেখা গেছে যে অ্যারাউন্ড 45 বা 50 ইয়ার্স এর থেকে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা বেশি হয়ে যায়। ইয়াং মেয়েরা এবং পুরুষরাও কি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে? হ্যাঁ, মানে এটার কোনো ফিক্সড রুল নেই যে ব্রেস্ট ক্যান্সার শুধু যারা ওল্ড ফিমেলস বা তাদেরই হবে। ইয়াং ফিমেলসদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে, এবং কিছু ক্ষেত্রে অবভিয়াসলি পুরুষদেরও হতে পারে। দেখা গেছে যে সেই পুরুষদের যখন হচ্ছে, তো তখন তাদের একটা ফ্যামিলি হিস্ট্রি বা বংশানুগত একটা রিস্ক থাকে, যার জন্য পুরুষদেরও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যেরকম বললেন হেরিডিটারি রিস্ক এর জন্য ব্রেস্ট ক্যান্সার অনেক সময় হয়, তো মায়ের যদি ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে তার বাচ্চার যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে সেটা কতটা বেশি? শুধু মা না, মানে তার পরিবারে কোনো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, মানে ফার্স্ট ডিগ্রি যেটাকে আমরা বলি, মানে ধরুন আইদার মাসি বা পিসি, তাদেরও যদি ব্রেস্ট ক্যান্সার যদি থাকে, তো নেক্সট জেনারেশনে যারা রয়েছে তাদেরও একটা রিস্ক থেকে যায়। দেখা গেছে যে তাদের রিস্ক মোর দ্যান 2 টাইমস থাকে আচ্ছা। কম্পেয়ার টু আ পার্সন যার কোনো ফ্যামিলি হিস্ট্রি নেই। এবং যদি দেখা যায় যে কিছু বংশানুগত জিনসের জন্য ব্রেস্ট ক্যান্সারটি হয়েছে, তখন তাদের রিস্ক 4 গুণ বেড়ে যায় কম্পেয়ার টু আ জেনারেল পপুলেশন। তো লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসে কতটা প্রভাব থেকে থাকে? মানে যেমনি আমি বললাম যে 5 to 10% ব্রেস্ট ক্যান্সার আর হেরিডিটারি অনলি, তো বাকি যে ব্রেস্ট ক্যান্সার রয়েছে তাদের উপর একটা প্রভাব রাখতে পারে আমাদের লাইফস্টাইল বা ইটিং হ্যাবিটস এর উপর।
মানে ধরুন বেশি রিচ ফুড, বেশি ফ্যাটি ফুড খাওয়া, সেটা খেলে একটা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক থাকতে পারে। বা ডিলেইং ইন দ্য প্রেগনেন্সি, মানে লেট ইয়ার্সে কেউ যদি প্রেগনেন্ট যদি হয়, বা সে প্রেগনেন্ট হয়ে তার বাচ্চা হলো কিন্তু তার বাচ্চাকে সে ব্রেস্ট ফিডিং করালো না, তো সেখানে তার ব্রেস্ট ক্যান্সারের রিস্ক বাড়তে পারে। ব্রেস্ট ক্যান্সার কি সম্পূর্ণভাবে প্রিভেন্ট করা পসিবল? আর যদি পসিবল হয় তাহলে কি কি এমন জিনিস করা উচিত যাতে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি? আনফর্চুনেটলি আমরা ব্রেস্ট ক্যান্সারকে ফুললি প্রিভেন্ট করতে পারি না। আমরা ক্যান্সারের হওয়ার সম্ভাবনাটাকে কম করতে পারি যদি একটা হেলদি লাইফস্টাইল যদি আমরা অবলম্বন যদি করি, যাতে আমরা, so সেটা করলে আমাদের ব্রেস্ট ক্যান্সারের ইনসিডেন্স কমতে পারে, কিন্তু ব্রেস্ট ক্যান্সার ফুললি প্রিভেন্ট করা যায় না। তো নারীদের ব্রেস্ট ক্যান্সারের পরীক্ষা কতবার করা উচিত এবং কোন বয়স থেকে করাটা বেটার? কিছু ক্যান্সার আমরা আর্লি স্টেজে ধরতে পারি কিছু টেস্টের মাধ্যমে। সেই টেস্টগুলোকে বলা হয় ক্যান্সার স্ক্রিনিং। ব্রেস্ট ক্যান্সারের জন্য একটা স্ক্রিনিং টেস্ট রয়েছে, সেটা হচ্ছে ম্যামোগ্রাফি। তো আমরা অ্যাডভাইস করি যে মহিলাদের বয়স যখন 45 ইয়ার্স এবং তার ঊর্ধ্বে, তাদেরকে আমরা প্রত্যেক বছর একটা অ্যানুয়াল ম্যামোগ্রাফি করতে বলি, যাতে যদি কারোর ক্যান্সার যদি হয়ে যদি থাকে, তো সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারি। তো ম্যামোগ্রাফি ছাড়াও কি অন্য পদ্ধতি আছে আর সেগুলো কি এফেক্টিভ? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ ধরুন কারোর ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, তো তার যে নেক্সট জেনারেশন, তাদেরকে আমরা যখন ব্রেস্ট ক্যান্সারের স্ক্রিনিং যখন করাই, তো তাদের কম বয়সের জন্য তাদের ব্রেস্ট থাকে ডেন্স, তো সেটা আমরা ম্যামোগ্রাফিতে ধরতে পারি না। তো তখন আমরা এমআরআই ব্রেস্ট করি, সেখানে দেখা গেছে যে আমরা ক্যান্সারটাকে আরো আর্লি স্টেজে ধরতে পারি। এবং যখন 45 ইয়ার্সের ঊর্ধ্বেও যারা চলে গেছে, কিছু মহিলাদের ব্রেস্ট খুব ডেন্স থাকে, তো ম্যামোগ্রাফিতে ঠিকভাবে রোগটা বোঝা নাও যেতে পারে, তখন তার সঙ্গে আমরা একটা অ্যাডিশনাল একটা আল্ট্রাসাউন্ড ব্রেস্ট করি, যাতে আমরা বুঝতে পারি যে কোথাও কোনো রোগ আছে কিনা। ব্রেস্ট ক্যান্সার কি কখনো ম্যামোগ্রাফি পরীক্ষার পরেও ডিটেকশন না হয়ে থেকে যেতে পারে? হ্যাঁ, যেটা আমি আপনাকে বললাম যে কারো ব্রেস্ট টিস্যু যদি খুব ডেন্স বা গভীর যদি থাকে, তো তখন ম্যামোগ্রামে নাও ধরা পড়তে পারে। সেই জন্য একটা অ্যাডিশনাল আল্ট্রাসাউন্ড করা উচিত, যদি কোনো ভেতরে কোনো ছোট টিউমার আছে কিনা সেটা দেখার জন্য। যদি কোনো মহিলার স্তনে লাম্প বা অস্বাভাবিক কিছু টের পান তাহলে তার ফার্স্ট স্টেপ কি নেওয়া উচিত? তার ফার্স্ট স্টেপ নেওয়া উচিত, তার একজন ডাক্তারের সঙ্গে দেখা করা উচিত। যেটা অনেক সময় কি করে, মহিলারা একজন গাইনোকোলজিস্টের কাছে যায়, হুম। সেটা না গিয়ে আইডিয়ালি একজন সার্জনের কাছে আগে যাওয়া উচিত, যে ব্রেস্টের এই চেঞ্জেসটা দেখার জন্য যে কেন এই চেঞ্জেসটা হয়েছে। অনেক সময় তো মেনস্ট্রুয়েশনের জন্য এটা ব্রেস্টে একটা লাম্প আসতেও পারে, সেই জন্য অনেক সময় মহিলারা প্রথমে আগে আগে গাইনোকোলজিস্টের কাছে যায়। হুম। কিন্তু সেই লাম্প যদি বারবার যদি থাকে, বা সেই লাম্প যদি এটা কন্টিনিউয়াস যদি থাকে, তখন তার কিন্তু উচিত একজন সার্জনের কাছে যাওয়া এই লাম্পটাকে ইভ্যালুয়েট করার জন্য। সেলফ এক্সামিনেশন কতটা গুরুত্বপূর্ণ এবং এটাকে কিভাবে করা যেতে পারে? সেলফ ব্রেস্ট এক্সামিনেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকজন মহিলাকে একটা অ্যাওয়ারনেস করা তাদের ব্রেস্টের ব্যাপারে। তারা আয়নার সামনে দাঁড়িয়ে তারা দেখতে পারে যে তাদের ব্রেস্টে কোনো লাম্প হয়েছে কিনা, কোনো স্কিনে কোনো, ব্রেস্টে কোনো স্কিনে কোথাও চামড়া কুঁচকে গেছে কিনা, বা নিপেলে কোনো চেঞ্জ হয়েছে কিনা, সেগুলো সে প্রাথমিকভাবে ধরতে পারে, সে যদি একটা তার একটা অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট যদি হয়। কিন্তু হ্যাঁ, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন ম্যামোগ্রাফিকে রিপ্লেস এখনো করতে পারেনি, তাই ম্যামোগ্রাফি করা উচিত। যেহেতু ম্যামোগ্রাফি মধ্যে এক বছরে একটা গ্যাপ থাকে প্রত্যেক বছরের ম্যামোগ্রাফির মধ্যে, তার মাঝখানেও কিন্তু এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের মাধ্যমে অনেক সময় পেশেন্টরা ধরতে পারে। যদি একজন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? যখন কোনো মহিলার ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে বা ক্লিনিক্যালি মনে হচ্ছে, তো তখন আগে প্রথমে যেটা করি আমরা একটা বায়োপসি করি, যে ব্রেস্টের যে লাম্প আছে
সেখান থেকে আমরা একটা মাংসপিণ্ড একটা নিই হুম। বায়োপসি করে। সেই মাংসপিণ্ডটাকে পরীক্ষা করে আমরা তাকে ডায়াগনোসিস করি সেটা ক্যান্সার, হুম। এবং সেই অবস্থায় তারপর আমরা পরবর্তী চিকিৎসা শুরু করি বেসড অন দ্য স্টেজ, হুম। নেচার অফ দ্য ডিজিজ এর উপর নির্ভর করে। ব্রেস্ট ক্যান্সারের স্টেজেস কিভাবে নির্ধারণ করা যায় এবং তার গুরুত্বটা কি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ব্রেস্ট ক্যান্সারের স্টেজ নির্ধারণ করা উচিত, কারণ সেই মতো আমাদের ট্রিটমেন্ট পরিবর্তন হয়। সেই স্টেজিংটা দুভাবে করা যায়, একটা হচ্ছে ক্লিনিক্যালি মানে পরীক্ষা করে, আর একটা হচ্ছে রেডিওলজিক্যালি, সেটা হচ্ছে স্ক্যান করে। যদি টিউমারটা শুধু ব্রেস্টে যদি থাকে তো সেটাকে বলা হয় লোকালাইজ ব্রেস্ট ক্যান্সার। যদি দেখা যায় যে টিউমারটা ব্রেস্ট থেকে বগলে এসছে তো সেটাকে বলা হয় লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার। এবং যদি দেখা যায় যে ব্রেস্ট ক্যান্সারটা অন্যান্য কোনো শরীরের অঙ্গে ছড়িয়েছে হুম। তো সেটাকে বলা হয় অ্যাডভান্স বা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার। অ্যাডভান্স বা মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার আমরা মেনলি সিটি স্ক্যান বা হোল বডি স্ক্যানের মাধ্যমে ধরতে পারি। এবং তার গুরুত্বটা হচ্ছে এই যে যখন কোনো স্টেজ 4 মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার থাকে তাকে আমরা অপারেশন করি না, কারণ সার্জারি করে কোনো লাভ নেই, তাকে আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। হুম। কিন্তু লোকালাইজ বা লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সারকে হয়তো আগে আমরা কিমোথেরাপি দিয়ে সার্জারি করি, বা সার্জারি করে কিমোথেরাপি রেডিয়েশন দিই কেস টু কেস বেসিসে। ওই জন্য যে কোনো ক্যান্সার পেশেন্ট কোন স্টেজে এসছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সব ব্রেস্ট ক্যান্সার কি একই রকম নাকি কিছু একটু বেশি অ্যাগ্রেসিভ? হাতে যেমনি 5টা আঙ্গুল সমান না, তেমনি 5টা ব্রেস্ট ক্যান্সারও সমান না। আমরা কিছু ব্রেস্ট ক্যান্সার দেখা গেছে খুবই অ্যাগ্রেসিভ, কিছু ব্রেস্ট ক্যান্সার দেখা গেছে স্লো গ্রোয়িং ব্রেস্ট ক্যান্সার। এই অ্যাগ্রেসিভ নেচারটা আমরা বায়োপসির মাধ্যমেই বুঝতে পারি। হুম। তো সেই বায়োপসিতে আমরা পরীক্ষা করার পর বলতে পারি যে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাগ্রেসিভ, এই ব্রেস্ট ক্যান্সার স্লো গ্রোয়িং টিউমার। ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার এবং HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার কি এবং এদের মধ্যে পার্থক্যটা কি? এটা হচ্ছে এক ধরনের ব্রেস্ট ক্যান্সার। সেটা হচ্ছে আমরা বায়োপসির মাধ্যমে বুঝতে পারি। আমরা যখন এটা বায়োপসি করি তখন আমরা 3টে প্রোটিনের এক্সপ্রেশন দেখি। একটা ইস্ট্রোজেন রিসেপ্টর যেটাকে আমরা বলি ইআর, আরেকটা হচ্ছে প্রোজেস্টেরন রিসেপ্টর সেটাকে হচ্ছে পিআর, আর এই HER2 একটা প্রোটিন। আচ্ছা। এই 3টে প্রোটিন যখন কিছুই যখন থাকে না ওই বায়োপসি স্পেসিমেনের উপর, তাকে আমরা ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বলি। সেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং অ্যাগ্রেসিভ ব্রেস্ট ক্যান্সার, কারণ চিকিৎসা করা সত্ত্বেও সেই ব্রেস্ট ক্যান্সারটা খুব দ্রুত ফেরত আসার একটা প্রবণতা থাকে। আর ধরুন এই 3টে প্রোটিন ইআর পিআর HER2-র মধ্যে যদি HER2 যদি প্রেজেন্স যদি থাকে তো সেটাকে বলা হয় HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। এটাও আগে খুব অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উন্নত মানের টার্গেটেড থেরাপি এসছে যেখানে HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারের আউটকাম অনেক ভালো হয়েছে। তো বায়োপসি কি খুব ব্যথাদায়ক এবং এটি কতটা অ্যাকুরেট? বায়োপসি একটু ব্যথাদায়ক, কারণ আমরা একটা নিডল যখন দিচ্ছি, নিডল ফোটাচ্ছি, কিন্তু এটা আমরা একটা লোকাল অ্যানাস্থেশিয়ায় করি এবং একটা পাইরেজেসিক বা ব্যথার ওষুধ খেলে সেই ব্যথাটা চলে যায়। বায়োপসি ইজ ভেরি অ্যাকুরেট, 98 বা 99% অফ দ্য টাইম ইট গিভস ইউ দ্য রাইট ডায়াগনোসিস, যদি দেখা যায় যে নিডলটা ঠিক জায়গায় গেছে কিনা, মানে হুম। লাম্পের জায়গাটা। যদি ধরুন মানে অনেক সময় এসছে বায়োপসি রিপোর্ট, ইনিশিয়াল বায়োপসি রিপোর্ট অনেকে বলে যে নেগেটিভ এসছে, সেটা হয়েছে যে নিডল যেটা আমরা যখন প্রিক করছি বায়োপসিটি করার জন্য সেই নিডলটা ঠিক জায়গায় যায়নি বলেই বায়োপসিটা নেগেটিভ এসছে। তো এই বায়োপসি ইজ ভেরি অ্যাকুরেট এবং বায়োপসি একটু পেনফুল কিন্তু এটা ম্যানেজেবল। ব্রেস্ট ক্যান্সারের জন্য বর্তমানে কি কি রকমের ট্রিটমেন্ট রয়েছে? ব্রেস্ট ক্যান্সার ডিপেন্ড হচ্ছে কোন স্টেজের উপর, সেই স্টেজের উপর নির্ভর করে। যদি দেখা যায় যে লোকালাইজড বা লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার, তো তখন আমরা সেই ক্যান্সারকে কেমোথেরাপি, সার্জারি এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে চিকিৎসা করি। কিছু ক্ষেত্রে আমরা টার্গেটেড থেরাপিও দিই বা ইমিউনোথেরাপিও দিই। কিন্তু যদি দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে আছে তো তখন আমরা কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি
বা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি, সেখানে আমরা সার্জারি বা রেডিয়েশন ওরকম ভাবে করি না। চিকিৎসক কিভাবে নির্ধারণ করেন যে অপারেশন, কিমোথেরাপি, রেডিয়েশন এবং টার্গেটেড থেরাপি দরকার? দুভাবে চিকিৎসকরা এটা নির্ধারণ করে। এক হচ্ছে বায়োপসির মাধ্যমে, আরেকটা হচ্ছে কোন স্টেজে ধরা পড়েছে, মানে ফুল বডি সিটি স্ক্যান বা পেট স্ক্যানের মাধ্যমে। যদি দেখা যায় যে বায়োপসিতে, যেমনি আমি আগে বললাম যে HER2 পজিটিভ বা আরেকটা একটা মার্কার আছে সেটাকে বলা হয় PDL1, তো সেগুলো থাকলে আমরা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি দিই। এবং যদি সিটি স্ক্যান বা পেট স্ক্যানে যদি দেখা যায় যে রোগটা একটা জায়গায় রয়েছে বা রোগটা একটু লোকালি অ্যাডভান্সড হয়েছে, তো তখন আমরা 3 ধরনের ট্রিটমেন্ট দিতে পারি: সার্জারি, কেমোথেরাপি, রেডিয়েশন। বা যদি দেখা যায় যে রোগটা ছড়িয়ে গেছে, তখন আমরা শুধু কেমোথেরাপি বা টার্গেটেড থেরাপি দিই। তো বেসড অন দ্য স্টেজ অফ দ্য ডিজিজ অ্যান্ড বেসড অন দ্য নেচার অফ দ্য ডিজিজ, চিকিৎসকরা নির্ধারণ করে যে কি ট্রিটমেন্ট লাগবে পেশেন্টের জন্য। কিমোথেরাপি কি একমাত্র উপায়, নাকি সেটার থেকে আরো লেস অ্যাগ্রেসিভ মেথডস রয়েছে? কিমোথেরাপি এখনো একমাত্র উপায়, যদি রোগটা যদি লোকালাইজড বা লোকালি অ্যাডভান্স স্টেজে যদি থাকে। যদি দেখা গেছে যে রোগটা ছড়িয়ে গেছে, মানে মেটাস্টেটিক ডিজিজ, তো তখন আমরা সেসব পেশেন্টদের কিমোথেরাপি দিই না। তো তাদের বায়োপসির উপর ওই প্রোটিন এক্সপ্রেশনের বেসিসে তাদেরকে আমরা আইদার ট্যাবলেট থেরাপি দিই বা টার্গেটেড থেরাপি দিই। বয়স এবং ক্যান্সারের স্টেজ অনুযায়ী চিকিৎসা কিভাবে ভিন্ন হতে পারে? আহ, বয়সের সঙ্গে সঙ্গে কিমোথেরাপি নেওয়ার ক্ষমতাও একটু কমে যায়। তো কোনো, ধরুন কোনো কম বয়সী কোনো পেশেন্ট যদি হয়, তার যে কিমোথেরাপি নেওয়ার ক্ষমতা, সেটা কোনো এক বৃদ্ধা ভদ্রমহিলার ক্ষেত্রে নাও হতে পারে। তো সেই চিকিৎসা, যদি কোনো ইয়াং মহিলা যদি হয়, তাকে আমরা কিমোথেরাপিটা একটু বেশি ডোজে দিই, একটু কম ফ্রিকোয়েন্সিতে দিই, সেটাকে বলা হয় ডোজ ডেন্স থেরাপি। কিন্তু কোনো বয়স্কা বা বৃদ্ধা মহিলা যার শরীরে কোমরবিডিটিস রয়েছে, মানে ব্লাড প্রেশার, সুগার বা হার্টের অসুখ, সেক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় কিমোথেরাপিটাকে কম ডোজে দিই বা একটু বেশি গ্যাপে দিই, যাতে সে কিমোথেরাপিটা ঠিকভাবে নিতে পারে। একজন রোগীর চিকিৎসা সাধারণত কতদিন অবধি চলে? আর এটা হচ্ছে যে টাইপের, কোন টাইপের ব্রেস্ট ক্যান্সার তার উপর। আহ, যেগুলো ট্রিপল নেগেটিভ, তাদের ট্রিটমেন্ট হয়তো 1 বছর অবধি চলে। কিন্তু যারা HER2 পজিটিভ, তাদেরও হয়তো 1 বছর অবধি চলে। কিন্তু যারা পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, তাদের চিকিৎসা আগে 5 বছর ছিল, এখন 7-10 বছরও চলে। কারণ কিমোথেরাপি, সার্জারি, রেডিয়েশনের পর তাদেরকে আমরা ট্যাবলেটটা দিই অ্যাটলিস্ট ফর 7 to 10 years। যদি মেটাস্টেটিক যদি ব্রেস্ট ক্যান্সার হয়, তো তাদের চিকিৎসা ততদিন অবধি চলবে যতদিন তাদের রোগ নিয়ন্ত্রিত থাকে বা শরীরে কিমোথেরাপি বা ট্রিটমেন্ট নেওয়ার ক্ষমতা থাকে, ততদিন অবধি চলে। ব্রেস্ট ক্যান্সার কি পুরোপুরি কিওর করা সম্ভব? কিছু ক্ষেত্রে সম্ভব, কিন্তু তাও ব্রেস্ট ক্যান্সার একটা ফেরত আসার একটা প্রবণতা থাকে। যদি আমরা পেশেন্টদেরকে বলি, যদি 5 বছরের মধ্যে যদি ব্রেস্ট ক্যান্সার যদি ফেরত যদি না আসে, তো তাকে আমরা অনেক সময় তাকে বলি কিওর। হুম। কিন্তু তাও দেখা গেছে যে কিছু ক্ষেত্রে ভবিষ্যতে, মানে ধরুন 8-10 বছর পরেও একটা ফেরত আসার সম্ভাবনা থাকে। হুম। কিন্তু সেই ফেরত আসার সম্ভাবনা কমে যায় ওভার দ্য ইয়ার্স। তো যদি 5 বছরের মধ্যে যদি না যদি আসে, সেই পেশেন্টকে আমরা বলি যে ইউ আর অলমোস্ট কিওর্ড ফ্রম দ্য ব্রেস্ট ক্যান্সার। এবারে আমরা মানসিক স্বাস্থ্য ও আবেগের দিক নিয়ে আলোচনা করব। ব্রেস্ট ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পর একটি রোগীর মানসিক অবস্থার ওপর কি প্রভাব পড়ে? অবভিয়াসলি একটা খুব বিশাল একটা প্রভাব পড়ে। কারণ তার নর্মাল জীবনে একটা, যেমনি একটা গাড়ি ধরুন চলছে, একটা গাড়িতে এমনি একটা হঠাৎ করে একটা ব্রেক যখন দিয়ে একটা ঝাঁকুনি হয়, তো তার নর্মাল দৈনন্দিন জীবনে একটা ব্রেক চলে আসে যে তার একটা ক্যান্সার হয়েছে, তার একটা ক্যান্সার শুনলেই অনেক পেশেন্টদের একটা ভয় হয়।
তার চিকিৎসা সম্বন্ধে অনেক সাইড এফেক্টস নিয়ে অনেক তার চিন্তা ভাবনা থাকে। তো সেখানে একটা মানসিক প্রভাব নো ডাউট পড়ে, একটা ভয় ভীতি আসে। তো সেই ভয়গুলোকে আমাদের ট্যাকেল করা উচিত। যেসব রোগী অ্যাংজাইটি ও ভয় নিয়ে লড়ছেন তাদের জন্য আপনার কি অ্যাডভাইস রয়েছে? তাদের জন্য এই অ্যাডভাইস যে প্লিজ ভয় পাবেন না। কারণ দেখা গেছে কারোর যদি অ্যাংজাইটি লেভেল যদি বেশি যদি থাকে, সেখানে তার কোয়ালিটি অফ লাইফ আরো বেশি হ্যাম্পার করে এবং তার চিকিৎসার সাইড এফেক্টস হওয়ার সম্ভাবনাও বাড়ে। তো আমরা পেশেন্টদেরকে বলি যে সে যেন তার মনের যা কষ্ট বা মনের যা চিন্তা যে আছে, সেগুলো যেন সে নির্দ্বিধায় আমাদের সঙ্গে আলোচনা করে। এবং অনেক সময় সাইকোলজিস্টও রয়েছে বা সাইকো অঙ্কোলজিস্টও রয়েছে কাউন্সেলিং করার জন্য। কারণ ভয় থাকলে চিকিৎসা ঠিকভাবে হয় না। পরিবারের সাপোর্ট একটি রোগীর চিকিৎসায় কতটা গুরুত্বপূর্ণ? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবারের সাপোর্ট। কারণ ডাক্তার পেশেন্টকে দেখছে 15 থেকে 8 ঘন্টা, তারপর সেই চিকিৎসা নিয়ে হয়তো সে চলে যাচ্ছে বাড়িতে। বাড়িতে তার পরিবারের সাপোর্ট খুবই দরকার, কারণ অনেকগুলো স্টিগমা রয়েছে। মানে ধরুন কারো ঠাম্মার বা দিদার চিকিৎসা মানে ক্যান্সার হয়েছে, তার মনে একটা ভয় সে তার নাতি বা নাতনিকে ছুতে পারবে কিনা, বা ধরুন একই প্লেটে খেতে পারবে কিনা, বা একই টেবিলে বসে খেতে পারবে কিনা, এগুলো স্টিগমা। বা যারা ধরুন কম বয়সী, যারা ম্যারেজ, যারা ফিমেল, তাদের ধরুন ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তো অনেক সময় তাদের স্পাউসেসরা তাদেরকে ছেড়ে চলে গেছে। তো সেখানে তাদের একটা কোয়ালিটি অফ লাইফ নো ডাউট হ্যাম্পার করে। তো ব্রেস্ট ক্যান্সার শুধু পেশেন্টের জার্নি না, তার পরিবারেরও জার্নি। এবং তার পরিবারের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে যে পেশেন্টকে সাপোর্ট করা, সো দ্যাট পেশেন্টের এই জার্নিটাকে যতটা স্মুথ করা যায়, সেটাই হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। মানসিক শক্তি ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে কি একটি রোগীর বেঁচে থাকার হার বাড়তে পারে? এরকম কোনো ডাইরেক্ট কোরিলেশন নেই, কিন্তু দেখা গেছে যদি কোনো পেশেন্টের মানসিক উদ্বেগ খুব বেশি রয়েছে, তো তাদের কোয়ালিটি অফ লাইফ খুব হ্যাম্পার করে। বা তাদের কিমোথেরাপি নেওয়ার সাইড এফেক্টসও একটু বেশি হতে পারে। বা কিমোথেরাপি নেওয়ার জন্য যেটা কমপ্লায়েন্স, মানে এটা রেগুলারলি ডাক্তারের কাছে এসে নেওয়া, সেগুলো এফেক্ট করছে, সেখানে তার কিওর হওয়ার সম্ভাবনা একটু কমে যায়, কিন্তু ডাইরেক্ট ওরকম কোনো কোরিলেশন নেই। অপারেশন বা কেমোথেরাপির পর একটি রোগীর বডি ইমেজ যখন পাল্টে যায় সেটা কিভাবে তারা মোকাবিলা করতে পারে? সেখানে তাদেরকে বলা উচিত যে এই বডি ইমেজ চেঞ্জেস টেম্পোরারি, মানে সাময়িক। কারণ এখন সার্জিক্যাল স্কিলস অনেক ভালো এসছে, যেখানে সার্জেনরা একটা রিকনস্ট্রাক্টেড ব্রেস্ট তৈরি করে দিচ্ছে, যেটা দেখে কেউ বুঝতেও পারবে না যে এটা একটা রিকনস্ট্রাক্টেড আর্টিফিশিয়াল ব্রেস্ট। তো সার্জেনরা এখন উন্নত মানের সার্জারি করছে, যাতে এরকম আর্টিফিশিয়াল ব্রেস্ট ক্রিয়েট হচ্ছে। এবার কিমোথেরাপি রিলেটেড বডি ইমেজ যে চেঞ্জেস, সেগুলো হচ্ছে সাময়িক। মানে যেমনি মাথার চুল পড়ে যাওয়া, এটা হচ্ছে কিমোথেরাপি চলাকালীন হয়। কিমোথেরাপি শেষ হয়ে গেল, মাথার চুল আবার গজাতে শুরু করবে। সেই সময় হয়তো তারা এটা টেম্পোরারি একটা উইগ ব্যবহার করতে পারে। আর বাকি যে সব চেঞ্জেস, যে নখের রং চেঞ্জ হয়ে যাওয়া বা স্কিনে একটা কালো দাগ হওয়া, এগুলো সবই সাময়িক। এগুলো ট্রিটমেন্ট যেই বন্ধ হবে তার 2-3 মাস পর থেকে গ্র্যাজুয়ালি সবকিছু নর্মাল হয়ে যায়। তো বডি ইমেজ চেঞ্জ নিয়ে বেশি ভাববেন না, সবকিছু ট্যাকেল করা যায়। এখন আমরা পুনরাবৃত্তি, ভুল ধারণা এবং ভবিষ্যতের চিকিৎসা নিয়ে আলোচনা করব। চিকিৎসার পর ব্রেস্ট ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা কতটা? চিকিৎসার পর ব্রেস্ট ক্যান্সার ফেরত আসার সম্ভাবনা ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ডিজিজ। মানে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারের একটা প্রবণতা থাকে যে চিকিৎসা কমপ্লিশনের পর, মানে ট্রিপল নেগেটিভের একটা প্রবণতা থাকে যে চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর 2 বছরের মধ্যে ফেরত আসা একটা সম্ভাবনা থাকে 30%। তো ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য ব্রেস্ট ক্যান্সার।
ওর ফেরত আসার একটা সম্ভাবনা থাকে। হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার ফেরত আসার সম্ভাবনা একটু লেট, মানে ধরুন 7, 8 বা এমন হয়েছে 10 বছর পরেও একটা ফেরত আসার সম্ভাবনা থাকে। পুনরাবৃত্তির কি কোনো আগাম সতর্ক সংকেত আছে? সব সময় বোঝা যায় না যে রোগটা যে ফেরত এসছে, সব সময় বোঝা যায় না যতক্ষণ না যেই জায়গায় ফেরত এসছে তার জন্য উপসর্গ আবার শুরু হলো। মানে ধরুন কারোর হাড়ে ধরুন রোগটা আবার ফেরত এলো, তো তখন তার হাড়ে একটা ব্যথা হতে পারে, সে দেখলো যে শুতে গেলে তার বেশি ব্যথা হচ্ছে, তো এগুলো একটা বনে রোগ ফেরত আসার সম্ভাবনা থাকে। বা কারোর ধরুন ফুসফুসে যদি ফেরত যদি আসে, তো অনেক সময় দেখা গেছে যে এটা কাশি হুম। যেটা অনেক দিন ধরে কমছে না, বা একটা শ্বাসকষ্ট, সেগুলো একটা উপসর্গ হতে পারে। বা কারোর ধরুন লিভারে বা পিত্তকোষে রোগটা ফেরত এলো, অনেক সময় তার জন্ডিস, পেটে ব্যথা, এগুলো উপসর্গ হতে পারে। তো এরকম আগাম সতর্ক কিছু নেই, কিন্তু যখন রোগটা একটা অর্গ্যানে যখন ফেরত এসছে, তখন একটা তার সেই অর্গ্যান অনুযায়ী একটা উপসর্গ শুরু হতে পারে। বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করলে কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে যায়? হ্যাঁ, কমে যায়। দেখা গেছে যে যখন মহিলারা তাদের বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তো তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। এই জন্যই, কারণ যখন কেউ ব্রেস্ট ফিডিং করাচ্ছে, তখন বডি থেকে একটা হরমোন তৈরি হয় যাতে মহিলারা মেনস্ট্রুয়েট করতে পারে না, এবং সেই জন্য একটা ইস্ট্রোজেন বলে একটা হরমোন আছে, তার মাত্রা যেহেতু কমে যাচ্ছে, তো সেই জন্য তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। তাই ব্রেস্ট ফিডিং শুধু বাচ্চার জন্য ভালো এই নয়, মহিলাদের জন্য। ইনারওয়্যার, ব্রা বা ডিওডোরেন্টের ব্যবহারের কারণে কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে? একটুও না, কোথাও কোনো এভিডেন্স নেই। এগুলো সব মিথ, যে ইনারওয়্যার ব্রা পরলে ব্রেস্টে সার্কুলেশন ঠিক মতো হচ্ছে না তার জন্য ক্যান্সার হচ্ছে, এগুলো পুরো মিথ্যা। সিমিলারলি ডিওডোরেন্ট ব্যবহার করলে বলা হয়েছে যে ব্রেস্টে ফ্লো ভালো হচ্ছে না, এগুলো সব মিথ্যা। মানে ব্রা বা ডিওডোরেন্ট ব্যবহার করলে যে ব্রেস্ট ক্যান্সার যে বাড়ে, এর কোনো সাইন্টিফিক এভিডেন্স নেই। বর্তমানে ব্রেস্ট ক্যান্সারের জন্য সবচেয়ে প্রতিশ্রুতিশীল নতুন চিকিৎসা পদ্ধতি বা প্রযুক্তি কি কি? আহ, আজকের দিনে দাঁড়িয়ে ব্রেস্ট ক্যান্সারে অনেক উন্নত মানের প্রযুক্তিশীল চিকিৎসা বা টেস্টিং মেথড এসছে। যেমনি এখন আমরা কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের পর আমরা একটা মলিকুলার টেস্ট করি, সেখানে আমরা দেখি যে পেশেন্টের হাই রিস্ক আছে না লো রিস্ক আছে। যদি লো রিস্ক যদি থাকে, তো তাদেরকে আমরা কিমোথেরাপি কিছুই দিই না। আচ্ছা। তো সে কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টদের ট্রিটমেন্ট ফুললি অ্যাভয়েড করতে পারি আফটার সার্জারি। এবং চিকিৎসার যে নতুন যে প্রযুক্তি এসছে, সেগুলো উন্নত মানের টার্গেটেড থেরাপি এসছে বা ইমিউনোথেরাপি এসছে। সেখানে দেখা গেছে যে রোগ বেশি দিন কন্ট্রোলে রাখা যায় রোগটাকে, এবং এই ওষুধের সাইড এফেক্টসও কম, এবং পেশেন্ট চিকিৎসা চলাকালীন একটা নর্মাল সাধারণ লাইফ লিড করতে পারে। তো এগুলো হচ্ছে নতুন উন্নত মানের প্রযুক্তি এসছে, এবং এটা কন্টিনিউয়াস, মানে প্রত্যেক বছর কিছু না কিছু নতুন জিনিস আসছে, যাতে মানুষের চিকিৎসা অনেক সহজ হয়ে যাচ্ছে। আমরা কি ব্রেস্ট ক্যান্সারের সম্পূর্ণ নিরাময়ের পথে এগোচ্ছি? ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়তো আমরা করতে এখনো পারবো না, কারণ এখনো লং ওয়ে টু গো। কিন্তু হয়তো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হয়তো হতে পারে। ভারতবর্ষে একটু ডিফিকাল্ট, কারণ এখনো অনেক উন্নত মানের চিকিৎসা আমাদের কাছে নট অ্যাক্সেসেবল, বা সেসব চিকিৎসা পদ্ধতি এখনো ইন্ডিয়াতে আসেনি। কিন্তু গ্র্যাজুয়ালি আমি আশাবাদী যে নেক্সট 5 to 10 ইয়ার্স এর মধ্যে চলে আসার একটা সম্ভাবনা থাকে। তো এই আলোচনাটাকে কনক্লুড করবার জন্য আপনার জন্য আমার তিনটে প্রশ্ন আছে। প্রত্যেক নারীর জন্য আপনার কি পরামর্শ দেওয়ার আছে? প্রত্যেক নারীর জন্য একটাই পরামর্শ, যে ব্রেস্ট ক্যান্সার যে কোনো নারীরই হতে পারে, তো তারা যেন
তাদের কোনো ব্রেস্টে কোনো পরিবর্তন হলে সে যেন তার ডাক্তারের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে, এবং কোনো নারীর বয়স যদি 45 বছরের ঊর্ধ্বে যদি থাকে সে যেন রেগুলারলি ম্যামোগ্রাফি করে প্রত্যেক বছর বা 2 বছর অন্তর অন্তর, যাতে তার যদি ক্যান্সার যদি হয়েও যদি থাকে সেটাকে আমরা আর্লি স্টেজে ধরতে পারি। তো স্ক্রিনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন তাদের জন্য আপনার কি বার্তা? যারা ব্রেস্ট ক্যান্সারে এই মুহূর্তে সাফার করছেন তাদের জন্য বার্তা এই যে আপনি আপনার ডাক্তারের কথা ফলো করুন, ডাক্তারের অ্যাডভাইস ফলো করুন। ডাক্তার যেভাবে আপনাকে চিকিৎসা নিতে বলছে সেই চিকিৎসাটা করুন, কারণ এইসব চিকিৎসা যদি আমরা ঠিকভাবে যদি করতে পারি তো আমরা আপনাকে কিওর করতে পারি। ধন্যবাদ। আজকের মতো এই পডকাস্টটি শেষ হলো। আপনারা এই পডকাস্টটি শেয়ার করুন এবং সচেতনতা বাড়ান। নমস্কার। নমস্কার।